ঠাস ঠাস ঠাস। ভাবছেন কার গালে পড়ছে? বলছি শুনুন তাহলে। আজকে চৌধুরী বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্ট। বাড়ি সাজানো হচ্ছে সুন্দর করে। রাহুল বাগানে ক্যাটারিংয়ের লোকদের সাথে কাজ করছিল। তখন কেউ এসে রাহুলের কলার ধরে ঘুরিয়ে রাহুলের গালে থাপ্পড় বসিয়ে দিল। চৌধুরী বাড়িতে থাকা সবাই তাকিয়ে আছে রাহুলের দিকে, আর রাহুল তাকিয়ে আছে থাপ্পড় মারা সেই মানুষটার দিকে। রাহুল আচমকা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, তাই তো রাহুল 3টা থাপ্পড় খেয়ে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে যায়। তখন রাহুল সামনে তাকায়। এই চৌধুরী বাড়ির কেউ আজ পর্যন্ত রাহুলের সাথে খারাপ ব্যবহার করেনি, তবে কয়েকজন আছে যে রাহুলকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না। কে রাহুলকে থাপ্পড় মেরেছে সেটা দেখার জন্য রাহুল সামনে তাকায়। রাহুল সামনে তাকিয়েও অবাক। থাপ্পড়গুলো এতই জোরে মেরেছে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। এই রক্ত বের হয়ে যাওয়া আজ আমার জন্য নতুন কিছু না। এই রকম অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে। আমি রক্তগুলো মুছে নিলাম। তখন কেউ বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, একটা কাজ দিলে তো সেটা সময় মতো করতে পারিস না, শুধু শুধু আমাদের বাড়িতে এসে আমাদের খাবার নষ্ট করছিস। এই অনাথের বাচ্চা, আমার কাপড়গুলো লন্ড্রি থেকে কে নিয়ে আসবে? তোর বাবা না তোর মা নিয়ে আসবে আমার কাপড়গুলো। আর কয়টা বেজেছে খেয়াল আছে তোর? আমি সামনে তাকিয়ে দেখলাম উর্মি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, যাকে আমি এই পুরো চৌধুরী বাড়ির মাঝে জমের মতো ভয় পাই। আমার আর বুঝতে বাকি রইল না, এখন আমার মৃত বাবা আর মাকে নিয়ে ও কথা উঠবে। আর এখন যদি তার প্রতিবাদ করি, তাহলে এই বাগানে সকল মানুষের সামনে উর্মি ম্যাডাম চেঁচামেচি শুরু করবে। হঠাৎ করে তখন মনে পড়ে ম্যাডামের কাপড়গুলো লন্ড্রি থেকে আনা হয়নি। ইস রে, আমিও ভুলে গেছিলাম একদম। আমি একটা হালকা হাসি মুখে বজায় রেখে ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাডাম একটা কথা বলবো? কি তাড়াতাড়ি বলে বিদায় হ, অনাথের বাচ্চা। আগে বলেন মারবেন না। তুই কি মজা করছিস আমার সাথে, না আরো কয়েকটা দিব? মজা আর আপনার সাথে? আমি হলাম সামান্য একজন চাকর, আর আপনি হলেন আমার ম্যাডাম। হুম, বল কি বলবি? আজকে তো আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ তো। ম্যাডাম, আজকে যদি আপনি ইউরোপিয়ান পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে। হালকা আকাশি রঙের শাড়ির সাথে চোখে হালকা কাজল, খোলা চুল, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনার স্বামী পুরো ফিদা হয়ে যাবে আপনাকে দেখে। কি বললি আবার বল। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, আপনার কাপড়গুলো নিয়ে আসছি। আপনি আপনার রুমে যান, আমি কাপড়গুলো নিয়ে আসতেছি। এদিকে আয়। না ম্যাডাম, আর বলবো না, ক্ষমা করে দেন আমায়। এই বলে আমি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের গল্পের নায়ক আর নায়িকার পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম রাহুল চৌধুরী। সে 10 বছর বয়স থেকেই এই চৌধুরী বাড়িতে কাজ করছে। রাহুল এবার ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেছে, সেটা আবার সবার আড়ালে। রাহুলের বাবা মাই পৃথিবীতে বেঁচে নেই। রাহুল বড় হয়েছে একটা অনাথ আশ্রমে। রাহুলের বাবা মাকে তার রাহুল জানে না, আর আমাদের দেশে এরকম ছেলেকে অনাথ বলা হয়। একদিন উর্মির বাবা শরীফুল চৌধুরী একটা কাজে আশ্রমে গিয়ে রাহুলের সাথে পরিচয়। তারপর রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন। রাহুলকে চৌধুরী বাড়ির সবাই অনেক ভালোবাসে, তবে উর্মি ছোটবেলা থেকে রাহুলকে সহ্য করতে পারত না। আর বাকিটুকু না হয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এবার আসি আমাদের নায়িকার পরিচয় পর্বে। আমাদের গল্পের নায়িকার নাম উর্মি চৌধুরী। উর্মি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। উর্মি আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করে দেশে ফিরেছে। আজকে উর্মির এঙ্গেজমেন্ট তার ভালোবাসার মানুষ জয়ের সাথে। আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এদিকে রাহুল লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাসায় এসে উর্মির দরজার সামনে দাঁড়িয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি ভেতর থেকে বলে, আয় ভেতরে। কাপড়গুলো নিয়ে আমি রুমে ঢুকে দেখতে পেলাম ম্যাডাম তার আলমারিতে কী কাজ করছিলেন। তখন আমি কাপড়গুলো ম্যাডামের বিছানার উপর রেখে যেই চলে আসতে যাব, তখন উর্মি ম্যাডামের সাথে ধাক্কা লাগে। ম্যাডাম তার আলমারি থেকে কাপড়গুলো নিয়ে সেগুলো ঠিক করতে করতে আমার দিকে আসছিলেন। ধাক্কা খেয়ে আমি নিচে আর ম্যাডাম আমার উপরে। আমি তখন ম্যাডামকে আমার উপর থেকে সরিয়ে উঠে পড়লাম। তখন ম্যাডাম আবার আমার গাল লাল করে দিয়ে বলেন, ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? সরি ম্যাডাম, ভুল বশত হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছা করে তোর, ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, ভুল বশত হয়ে গেছে, সামনে থেকে আর এমন হবে না, আমায় ক্ষমা করে দেন ম্যাডাম। বাড়ির চাকর চাকরের মতো থাকবি, আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব। ম্যাডাম, এমন আর হবে না,
তোর মতো অনাথ ছোট লোকের বাচ্চা কি করে যে আমাদের বাসায় আসলো সেটা আমি চিন্তা করে পাই না। আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না। আমার চোখের সামনে থেকে বিদায় হ, বের হ রুম থেকে এখনই। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে নিজের চোখে আমি দাদিমা বলে ডাকি। তখন বললাম, দাদিমা, ছোট আম্মু, তোমরা এখানে? খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আরে ছোট আম্মু, এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে, তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি কষ্ট হয়। অথচ আমি আমার নিজের বাবা আর মাকে কখনো দেখি নাই। কে বলেছি তুই অনাথ? আমরা তাহলে তোর কি হই? দাদিমা, কথা আছে না, কে আপন আর কে পর, তা বোঝা বড় কষ্টকর। কি বললি তুই? তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই? ছোট আম্মু, দাদিমা, তোমরা হয়তো জানো এই কথাটার মানে। সব কিছু পাওয়ার পরেও নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি তো থেকে যায়। হয়েছে তোর বড়দের মতো কথা বলা। চল নিচে চল, একটু পর অনুষ্ঠান শুরু হবে। না ছোট আম্মু, আমি এখানে ঠিক আছি। শুধু শুধু নিচে গিয়ে অপমানিত হতে চাই না। সবাই চলে গেলে আমি নিচে আসব। বোমা, বাদ দাও, রাহুলকে জোর করো না। এখন একটু ওর একা থাকা প্রয়োজন। কিন্তু মা, আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভেবেছেন? আপনি চিন্তা করতে পারছেন? কিন্তু আমি শরীফের সাথে কথা বলে নিব। তুমি এই নিয়ে টেনশন করো না। তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর এগুলো। আচ্ছা মা। দাদু ভাই, আসি রে, মন খারাপ করিস না। উপরের সৃষ্টিকর্তা একজন আছে রে। দাদিমা। তারপর দাদিমাও চলে যান। রাহুল রাতের কালো আকাশের জ্বলন্ত তারার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়। অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। সবার চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না। আজকে অনুষ্ঠানেও ছিল না, রাহুল কোথায়? ছাদে আছে। এত রাতে ছাদে রাহুল একা একা কি করে? চাকর মানুষ, এছাড়া কি করবে? কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে কথা বলছো কেন? তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে ভালো করে বলতে পারবে। সে ছোটবেলা থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে আসছে। কি ব্যাপার উর্মি, আমি কি শুনছি এসব? বাড়ির চাকরকে নিয়ে এত আদিক্ষেতা না দেখানোই ভালো বাবা। রাহুল এ বাড়ির চাকর না, সেটা অনেক আগেই ভালো করে তোমায় বলে দিয়েছি উর্মি। এখন বলো আজকে কি হয়েছে? আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি, তাই কয়েকটা দিয়েছি। তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই নাকি? ছেলেটা তোর থেকে 6 বছরের বড়, তারপরও ওর গায়ে হাত তুলিস তুই। এত কিছুর পরও ছেলেটা কিছুই বলে না তোকে? সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছো? ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার? সামান্য চাকর বলছিস কাকে তুই? আজকে যে তুই বোমা, হচ্ছেটা কি? কি বলো মা, তুমি কি বলতে চাইছিলে? তুমি এখন আমি বেঁচে এরপরে কি মা? ও কিছু না, তুমি আর সামনে থেকে রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না, আর যাতে তোমার নামে কোনো বিচার না আসে সেটা খেয়াল রাখবে উর্মি। শরীফুল চৌধুরী খাবার না খেয়ে উঠে পড়েন। ছাদে গিয়ে দেখতে পেলেন রাহুল আকাশের দিকে মুখ করে শুয়ে আছে। তখন তিনি রাহুলের পাশে গিয়ে বসলেন। রাহুল হয়তো গভীর মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যার জন্য কারো আসার শব্দ শুনতে পায়নি। তখন শরীফুল চৌধুরী রাহুলকে ধাক্কা দিলেন। রাহুল পাশে তাকিয়ে দেখলো তার ছোট আব্বু। তখন রাহুল বলে, ছোট আব্বু, তুমি কখনো এলে? এই তো মাত্রই আসলাম, কি করছিলি? তারা দেখছিলাম ম্যাডামের এঙ্গেজমেন্টের সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন খারাপ তোর বাবা? না না ছোট আব্বু, আজকে ঘটনা আমি সব শুনেছি। রাহুল তোর সাথে অনেক দিন ধরে একটা কথা বলার হয়নি রে। কি কথা ছোট আব্বু? কেউ মনে হচ্ছে আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আমাদের কোম্পানির সব কিছুর ইনফরমেশন কিভাবে যেন জেনে যাচ্ছে। আমার হাতের কয়েকটা কন্ট্রাক্টও ইতিমধ্যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না রে। আর কয়েকদিন পরে উর্মির বিয়েও। সব কিছু মিলে কেমন যেন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরে ছোট আব্বু, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুইও চল আমার সাথে, একসাথে খাবার খাবো। কি, তুমি এখনো খাবার খাওনি কেন? তুই খাবার টেবিলে নেই তাই আর খাইনি। আচ্ছা চলো, খাবার খাবে এখন? তারপর শরীফুল চৌধুরী আর রাহুল নিচে এসে খাওয়া শুরু করলেন।
খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুল রুমে বসে কিছু কাজ করে আর কিছু জিনিস পর্যবেক্ষণ করা শুরু করলো। কিছু সময় পর রাহুলও আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বাগানে থাকা সকল গাছে পানি নিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিয়ে নিচে এসে সবার জন্য সকালে নাস্তা তৈরি করছিল। তখন ছোট আম্মু এসে রাহুলকে বলেন, ওই, তোকে সকাল সকাল রান্নাঘরে আসতে মানা করেছি না? আরে ছোট আম্মু, এই একবেলাই তো তোমাদের জন্য নাস্তা তৈরির সুযোগ হয়, আর বাকি সময় তো ম্যাডাম আর ছোট আব্বুর সাথে থাকতে হয়। আর এটা তো আমার ছোটবেলা থেকে করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। এটা এখন পরিবর্তন কর। তুই এখন আর আগের রাহুল নেই। তখন শরীফুল চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা রহমান নিচে নামতে নামতে বলেন, ভাবি, আপনি যে কি বলেন না, চাকর তো চাকরই থাকবে, ছোট আর বড় কি, সে তো আজীবন চাকরই থাকবে। রাহুল সুলতানা রহমানের কথা শুনে হালকা হাসি মুখে এনে কাজে মনোযোগ দেন। আর ছোট আম্মু সুলতানা রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুই ঠিকই বলেছিস। অমানুষ তো আর কোনোদিন মানুষ হয় না। অমানুষ কিভাবে মানুষের মূল্য দিবে? ভাবি, তুমি কি কথাটা আমায় বললে? দেখ সুলতানা, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর বিষয়। আর আমি কি তোকে মিন করে বলেছি? রাহুল সকলের জন্য নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখে। তারপর রাহুল উর্মির জন্য সেদ্ধ ডিম আর চিকেন ব্রেস্ট, টমেটো, শসা ও পেঁয়াজের সঙ্গে পিপার যোগ করে উর্মির জন্য সালাদ তৈরি করে উর্মির রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি এসে দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার খাবার। রেখে যা। ম্যাডাম, আজকে কি কোথাও যাবেন? কেন? আসলে ম্যাডাম, ছোট আব্বুকে নিয়ে একটু অফিসে যেতাম। চাকরের বাচ্চা, তুই অফিসে গিয়ে কি করবি? পড়ালেখা তো আর আও জানিস না, আর তুই অফিসে যাবি? এই জুতোগুলো পলিশ করে নিয়ে আয়, আমি 11টার দিকে বের হব। 11টার আগে যেন তোকে গাড়ির কাছে দেখতে পাই। যদি 1-2 সেকেন্ড লেট হয় তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। জুতাগুলো নিয়ে নিচে এসে আমি পালিশ করতে লাগলাম। জুতা পালিশ হয়ে গেলে আমি ম্যাডামের দরজার সামনে রেখে আসলাম। আমি নিচে এসে সবার এঁটো প্লেটগুলো ধুয়ে সাজিয়ে রান্নাঘর থেকে আমার রুমে এসে গোসল করে নিলাম। তারপর সকাল 10টায় ছোট আব্বুকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 10টা 30-এ ছোট আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আমি 11টার আগেই বাসায় প্রবেশ করি। আমি গাড়িতে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আসছেন। গাড়ি থেকে বের হয়ে পিছনে দরজা খুলে দিলাম। ম্যাডাম গিয়ে সিটে বসলো। আমি দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে ম্যাডামকে বললাম, ম্যাডাম কোথায় যাব? এই, শপিং মলে যাব। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শপিং মলের সামনে এসে দেখলাম ম্যাডামের বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম চলে আসছি, আপনি নামতে পারেন। গাড়ি পার্কিং করে বসে থাকবি, আর আমি কল দিলে চলে আসবি। আর এই নে 50 টাকা, দুপুরে খাবার খেয়ে নিবি। হাসি মুখে টাকাটা নিয়ে আমি মাথা নাড়ালাম। তারপর ম্যাডাম তার বান্ধবীদেরকে নিয়ে চলে যান শপিং মলের ভিতরে। আমি গাড়িতে বসে রইলাম, ভালো লাগছিল না। তখন গাড়ি থেকে বের হয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হতে পারছেন না। আমি তখন তাদের রাস্তা পার করিয়ে দিয়ে আসছিলাম। তখনই ম্যাডাম ফোন দিলেন। হ্যালো ম্যাডাম। 4র্থ তলায় তাড়াতাড়ি আয় তো একটু। আমি তাড়াতাড়ি করে শপিং মলের 4র্থ তলায় গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে মিলে ম্যাডাম আর তার বান্ধবীদের সাথে কী যেন কথা বলছে। তবে তাদের কথা বলার ধরনগুলো সুবিধার মনে হচ্ছিল না। আমি ছেলেদের পিছনে গিয়ে বললাম, কী রে, এখানে কি সমস্যা? কিছু না, তুই যা এখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম চলুন, এখানে কোনো সমস্যা নেই। এইখানে একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এগুলো দেখছিস। ভাই আমি কি করলাম? আমি তোমাদের জিজ্ঞেস করলাম সমস্যা কি, তোমরা বললে কোনো সমস্যা নেই, তাই তো আমি এদের নিয়ে চলে যাচ্ছি। আমরা তোকে যেতে বলেছি, তবে এই মা। আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, সোজা মুখ বরাবর একটা ছক্কা হাঁকিয়ে দিলাম। আর ছেলেটা বাউন্ডারির বাইরে। তারপর সব কয়টাকে মারা শুরু করলাম। হঠাৎ কেউ আমার পেটের পাশে ছুরি দিয়ে আঘাত করে। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওই ছেলেটা আমি। তখন ছেলেটার দিকে এগিয়ে যাব, তখন ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর আমি আমার শার্ট খুলে আঘাত পাওয়া জায়গা বেঁধে নিলাম।
তারপর ম্যাডামকে বললাম, চলুন ম্যাডাম বাসায় যাওয়া যাক তাহলে। কিন্তু তোর তো ছুরি লেগেছে আর রক্ত পড়ছে। আরে ম্যাডাম, এটা কিছু না, আমাদের মতো চাকরের জন্য এইগুলো কিছুই না। এই আঘাতের চেয়ে আরও অনেক বড় বড় আঘাত পেয়েছি। আর রইল রক্তের কথা, রক্ত তো ছোট থেকে অনেক ঝরেছে, এখনও না হয় আরও কিছু ঝরুক, আমি মারা যাব না এত সহজে, আপনি চিন্তা করবেন না। চলুন ম্যাডাম এখন। বেশি কথা না বলে হসপিটালে চল, তুই না হলে তোর জন্য আমার কথা শুনতে হবে। দাদিমা চাচা চাচি বলেন চলেন আসেন হাসপাতালে। তখন শরীফুল চৌধুরী বলেন, ডাক্তার রাহুল কেমন আছে এখন? ডাক্তার তার চেম্বারে চলে যান। আর তখন শরীফুল চৌধুরী উর্মিকে বলেন, ডাক্তার চুপ, কোনো কথা বলছে না। এবার সবার মুখটা কালো হয়ে যাচ্ছে আর উর্মিও টেনশন হচ্ছে, কিন্তু উর্মি বুঝতে পারছে না যে পেটের পাশে আঘাতের জন্য কি এমন হলো ডাক্তারের মুখ এমন কালো আর ডাক্তার চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, কি হলো ডাক্তার, আপনি কোনো কথা বলছেন না যে? বলুন না, রাহুলের অবস্থায় কেমন? ছেলেটা ভালো আছে তো? দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আচ্ছা, আমরা আপনার চেম্বারে গিয়ে কথা বলি। আপনি চেম্বারে যান, আমরা আসছি। হচ্ছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, উর্মি, তুই বাসায় চলে যা। কেন? আর তোমরা ডাক্তারকে এখানে কিছু বলতে মানা করলে কেন? তোমরা কি লুকাতে চাচ্ছ আমার থেকে? সামান্য একটা বাড়ির চাকরের জন্য তোমরা এত চিন্তা করছো কেন? আর ও মরে গেলেই বা কি? কি ব্যাপার বলো তো? তোমরা কি লুকানোর চেষ্টা করছো বলো তো? আমি এখানে থাকি আর উর্মি বরং বাসায় চলে যান। ভাবি কি বললো তোমায় শুনতে পাওনি তুমি? উর্মিকে নিয়ে বাসায় যাও। উর্মি আর চাচি সুলতানা রহমান চলে যান হাসপাতাল থেকে। তারপর সবাই মিলে ডাক্তারের চেম্বারে যান। তখন ডাক্তারের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। 7 দিন পরে সবাই রাহুলকে নিয়ে বাসায় ফিরে আসে। রাহুলের পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগে। এখন রাহুল পুরোপুরি সুস্থ। রাহুল আগের মতো বাসার সব কাজ করে। রাহুল একদিন তার রুমে বসে বিসিএস এর জন্য পড়াশোনা করছিল। তখনই উর্মি রাহুলের দরজায় কড়া নাড়ে। তখন রাহুল বইগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিল। তখন উর্মি রাহুলের রুমে ঢুকে রাহুলকে বলে, শোন, আজকে বিকেলে আমি ফুফুদের গ্রামে যাব আর সেখানে কয়েকদিন থাকবো, তাই তুই তোর কিছু কাপড় সাথে করে নিয়ে নিস। ম্যাডাম, কারণটা কি জানতে পারি? তোর জানার দরকার নেই। উর্মি চলে যায় রাহুলের রুম থেকে। রাহুল দুপুরের খাবার খেয়ে নিজের রুমে এসে কাপড়গুলি গুছিয়ে নিল, তারপর ঘুমিয়ে পড়ে। 3:50 শেষে রাহুল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। তারপর ছোট আম্মু দাদিমার চাচিকে বলে রাহুল বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উর্মির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রাহুল গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগটা পেছনের ডিকিতে রাখে। তারপর রাহুল গাড়ি চালানো শুরু করলো। উর্মির ফুপুর বাসা উর্মিদের বাসা থেকে 60 কিলোমিটার দূরে। মাঝ রাস্তায় আসার পর রাহুল উর্মিকে বলে, ম্যাডাম, একটা কথা আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি। কি কথা? ম্যাডাম, জয় স্যারকে আপনি কতটুকু ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন? ম্যাডাম বলেন না। নিজের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনার মা বাবাকে? হ্যাঁ, তাদেরও ভালোবাসি। কতটুকু? হ্যাঁ, তাদেরও ভালোবাসি। আচ্ছা, এখন যদি ছোট আব্বু আর ছোট আম্মু জয় ভাইয়ার সাথে আপনার বিয়ে ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি কি করবেন? হোয়াট? কি বললি তুই? আরে ম্যাডাম, রাগেন কেন? তো কি করব? তুই কি বলছিস সেগুলো? আরে ম্যাডাম, আমি জানতে চাইছি, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি জয় স্যারকে বা আপনার বাবা আর মাকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না কিন্তু। আরে বলুন না। সেটা না হয় পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে। তুই এখন চুপচাপ গাড়ি চালাতো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। গ্রামে প্রবেশ করে কিছু দূর আসার পর গ্রামের কয়েকজন বখাটে এসে রাহুলের গাড়ির সামনে দাঁড়ায় আর ছেলেগুলো বলা শুরু করে, তোদের কাছে যা আছে সবকিছু বের কর, না হলে কিন্তু তোদের এখানে মেরে দেব। ম্যাডাম, এদের খিদে পেয়েছে মনে হয়, মিষ্টিগুলো ওদের দিয়ে দেন। কি? ওই, আমাদের খিদে লাগছে তোকে কে বলছে? বারে, আপনারা না এইমাত্র বললেন আপনাদের খিদে লাগছে, তাই তো বললাম মিষ্টিগুলো দিয়ে দিতে। আমরা আবার কখন বললাম? ওই রাহুল, তুই এই ফকিরের বাচ্চার সাথে কি কথা বলছিস? ফুফাকে একটা কল দিলে সবকিছু হাওয়া হয়ে যাবে। কি বললি তুই আমাদের? আর তোর কোন বাপকে কল দিবি? দে, আমরা এখানেই আছি। ঠিক বললি তুই। হ্যাঁ। সাহস থাকলে গাড়ির সামনে থেকে সর,
আমিও গাড়ি থেকে নেমে তোদের মজা দেখাচ্ছি। সাহস থাকলে বের হয়ে আয়। ওরা গাড়ির সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি দরজা হালকা খুলে ওদের দিকে ঝুঁকে বাম পা গিয়ারে রেখে চাপ দিলাম। ওরা বোঝার আগেই আমরা গাড়ি নিয়ে পগার পার। কিছুক্ষণ পর ফুপুদের বাসায় এসে পৌঁছে গেলাম। তারপর ম্যাডামের ব্যাগ, আমার ব্যাগ আর বাকি ব্যাগগুলো সাথে নিয়ে ফুপুর বাসায় প্রবেশ করলাম। ফুপু ফুপা সবার সাথে কথা বলে আমি ম্যাডামের ব্যাগ ম্যাডামের থাকার রুমে রেখে আমি আমার রুমে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো ধাক্কাধাক্কির কারণে ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম ফুপুর শেখ ফাজিল মাইয়া সুমি। আমি কেন ওরে ফাজিল বললাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সুমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। তখন সুমি বলে, ও মোর পরাণের স্বামী, ঘুম থেকে উঠুন তো। এই ফাজিল, কি বলিস এসব? তুই কি ভালো হবি না কখনো? আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। বল, কি জন্য আসছিস তুই এখানে? খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। কেন? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। গড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30 বাজে। তখন বললাম, খাওয়া দাওয়া শেষ সবার? না, আপনার জন্য অপেক্ষা করছে। উঠে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে। তখন ফুফা আমায় বলেন, কি জনাব রাহুল সাহেব? এই তো ফুফা, ভালো, তুমি কেমন আছো? টেনশনে ছিলাম, তবে এখন টেনশন ফ্রি আছি। কোনো টেনশনের চিন্তা নাই, আমি আছি তো। সেটাই তো বর্ষার জায়গা। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই এই ছোট লোকটাকে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আমি সবাই বসে টিভি দেখে খাওয়া শুরু করলাম। ম্যাডামের কোনো কথার উত্তর দিলাম না। উত্তর দিলেই চেঁচামেচি শুরু করবে। কিছুক্ষণ পর আমার পাশে তাকিয়ে দেখলাম সুমিও আমার পাশে এসে বসছে। আমি সুমির দিকে একবার তাকিয়ে আবার খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে ওই ছোট লোকটার সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু, আমার ইচ্ছে করছে তাই। ফুফু ফুফা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? ওই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে, আর তোমরা কিছু বলছো না যে? দেখো উর্মিমা, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও ওর নিজের বুঝটা এখন বুঝতে পারছে। কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে খারাপ হবে, সেটা ও নিজেই বুঝতে পারে। তাই বলে উর্মি, এসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কি কিছু লাগবে? না ফুপু। আরে মা, আর একটু খাবার দাও। দেখছো না আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি? তুই তো আস্ত একটা ফাজিল। তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এইদিকে উর্মি রাগে ফুসছে। ভেবেছিল সে এখানে রাহুলকে এনে ইচ্ছে মতো অপমান করবে, কিন্তু এখানে নে তার উল্টো সবাই রাহুলকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এদিকে রাহুল খাবার খেয়ে যেই তার রুমে যাবে, তখন ফুপু আর ফুপা রাহুলের সামনে এসে বলেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান? এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়ি চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না, এবার উর্মিকে তাহলে তোর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকটা দিন আগে ওনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না। আমায় নিয়ে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে। পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যেতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা, গুড নাইট। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙে কারো গরম নিঃশ্বাসে। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি তার খুব কাছে। এটা দেখে রাহুল এক লাফে বিছানা ছেড়ে মাটিতে গিয়ে পড়ে। তখন সুমি বলে, এটা কি হলো? তুই কি করছিলি এটা? একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে কি? মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি না আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা 1 সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা,
আমি নিচে আসছি। আচ্ছা, ওইটা কি তোমার ডান পাশে? কো রাহুল তার ডান পাশে তাকাতেই সুমি রাহুলের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তারপর রাহুল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন রাহুল আর সুমি বের হয় বাসা থেকে। রাহুল যেই গাড়িতে গিয়ে বসবে তখনই সুমি বলে, ওইদিকে কোথায় যাচ্ছ? কেন গাড়িতে যাবি না? না। তাহলে হেঁটে যাবি কি? না। তাহলে কলেজে যাবি কিসে করে? বাইকে করে যাব? বাইক পাবি কোথায়? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যা বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো। আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা বাবা কোথায় তোমরা? ছিল, আমি তখন বাইক রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরেছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই এসব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কের বইন লাগি? কেন ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না। আর এখন ফুফাতো ভাই বোনের মাঝে এসব হয়। কি সব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে বা... চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে রাহুল গাড়ি চালানো শুরু করে আর মনে মনে বলে, সুমি যা চাইছে সেটা কখনো সম্ভব না। আমার মতো চাকরের সাথে তার কখনো যায় না। আর তাছাড়া আমার এমন ছন্নছাড়া জীবনের সাথে সুমিকে জড়ানো ঠিক হবে না। যেই পরিবারের সবাই আমায় এত ভালোবাসে তাদের সাথে এমন বেইমানি আমি কখনো করব না। তার চেয়ে বরং সুমিকে বুঝিয়ে বললে সে ঠিকই বুঝবে। রাহুল এসব ভাবতে সুমির কলেজের সামনে এসে পৌঁছে যায়। তারপর সুমি রাহুলের হাত ধরে কলেজে ক্যাম্পাসে ঢুকে সুমি তার বান্ধবীদের সাথে রাহুলের পরিচয় করিয়ে দেয়। আর সুমি বলে, হ্যালো গাইস, মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। সুমির বন্ধু আর বান্ধবীরা রাহুলের সাথে এসে পরিচিত হয়ে নেয়। এদিকে রাহুল তো সুমির কথা শুনে পুরোই অবাক হয়ে গেছে। আর সুমির বন্ধু বান্ধবীরা রাহুলকে দুলাভাই ডাকা শুরু করেছে। তখন রাহুল বলে, আপুরা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আর সুমি তোমাদের যা বলেছে সেটা মিথ্যা। আমি হচ্ছি তোমাদের মামার বাসার সামান্য একজন চাকর। রাহুলের কথা শুনে সুমির বান্ধবীদের মুখ হা হয়ে গেল। তখন সুমি রাহুলের দিকে একবার রাগী চোখে তাকিয়ে বলে, তুমি মামাদের বাসার চাকর? কে বলেছে? মামারা সবাই তোমায় তাদের ছেলে মনে করে। আর চাকর হয়েছে তো কি হয়েছে? তুমি তো আর চুরি করছো না, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো। আর সবচেয়ে বড় কথা হলো কোনো কাজে ছোট নয়। আর রইল চাকর বলে তুমি মনে করছো তোমার পরিবারের সবাই তোমায় আমার থেকে দূরে সরিয়ে দেবে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার বাবা মা জানে তোমার আর আমার ব্যাপারে। মানে? বাবা আর মা সব জানে। আমি বাবা আর মাকে সবকিছু খুলে বলেছি। সবকিছু জানার পরও ফুপা আর ফুপু কিছু বলেনি? না। কিন্তু সামান্য একজন চাকরের সাথে... উফ, তুমি বারবার নিজেকে চাকর বলছো কেন? তোমায় আমরা কেউ চাকর বলেছি কখনো? এর মাঝেই ক্লাসের বেল বেজে যায়। সুমি আর তার বন্ধু বান্ধবীরা চলে যায়। রাহুল গিয়ে বাইকে বসে সুমির কথাগুলো ভাবছে। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। সুমি ক্লাস শেষ করে চলে আসে আর রাহুল ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন রাহুল বাইক স্টার্ট দিল। কিছু দূর আসার পর রাহুল বলে, বলো কি কথা? মনে মনে বললাম, আরে গাধা বলে দে না, আমি যে কথাটা এতদিন ধরে শুনতে চাইছি। রাহুল আরও কিছু কথা বলতে যাবে তার আগেই ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে যা শুনলো তাতে রাহুলের হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তখন সুমি বলে, কি হলো? বসে পড়লে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলেছে। হারে আপু, কিছু করবে না। তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না। ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়। বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে, তা না হলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে। তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো। তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে। রাহুল বাইক চালাতে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল বাসায় এসে পৌঁছে যায়।
সুমিকে নামিয়ে দিয়ে রাহুল বাইকে গ্যারেজে রেখে সোজা উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। তখন উর্মি বলে, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতেই ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2বার মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গালটা চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথা করছে। আমি আমার হাত দেখলাম, রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়টা এতটা জোরেই মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগী কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়ে আসছি আমি? মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপু আর ফুপা আমায় বললো যাওয়ার জন্য, তাই। তোরে আমি কি বললাম আমার মুখের উপর কখনো কথা বলবি না? তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করছিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আমি গাড়ির কাছে চলে এলাম। এইদিকে মাথাটাও ঘুরছে। কত জোরে মেরেছে থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে। তখন রাহুল বলে, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। আচ্ছা ম্যাডাম। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছু তো যাওয়ার পর উর্মি রাহুলকে একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাতে বলে। রাহুল গাড়ি থামিয়ে দরজা খুলে দিল। উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে, তুই এখানে থাকবি, আর হ্যাঁ মনে রাখিস ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে যায় শপিং মলের ভেতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয়। গাড়ির কাছে আসতেই রাহুল দরজা খুলে দিল। উর্মি গিয়ে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করলো। তখন রাহুল বলল, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুফুর বাড়িতে। রাহুল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিল, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল। কলেজে যেতে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে উর্মি রাহুলকে বলে, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। দাঁতে দাঁত চেপে বললাম গাড়ি থামা বলছি। রাহুল বাধ্য হয়ে গাড়ি দাঁড় করায়। উর্মি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইওয়ালার কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। রাহুল গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির মিঠাই খাওয়া দেখছে। উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেরা চলে আসে। এরা দেখে রাহুল গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়ায়। উর্মির তো সেদিকে কোনো খেয়াল নেই, সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়েই যাচ্ছে। তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায়। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে রাহুল উর্মির সামনে চলে আসে। তখন ছেলেগুলো বলে, কিরে আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়? তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লাগছে, আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে বসিয়ে দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস পেলি কি করে? এই বলে এই ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন রাহুল ওই ছেলেকে মারা শুরু করলো। কিছুক্ষণ পর আরও কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। রাহুল কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রাহুলরা আর একটা গ্রামে চলে যায়। ওই গ্রামে গিয়ে রাহুলরা একটা মসজিদে আশ্রয় নেয় আর মসজিদের মুয়াজ্জিনকে সব খুলে বলে। মুয়াজ্জিন সব শুনে রাহুল আর উর্মিকে বসতে বলে। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে রাহুল সব কিছু খুলে বলে আর তাদের সাহায্য চায়। তখন মুরব্বীরা রাহুলদের নিয়ে একটা জায়গায় বসেন। তারপর রাহুল আর উর্মিকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। রাহুল সব প্রশ্নের উত্তর সঠিক দিলেও উর্মি সব কিছু উত্তর দেয়নি। রাহুল সবাইকে বলে উর্মি তার স্ত্রী, কারণ রাহুল গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকে জানত। উর্মি তখন রাহুলকে সাথে মুরব্বীদের ও নানানভাবে কটূক্তি করে। তখন মুরব্বীরা সবাই মিলে কাজী রেখে উর্মি আর রাহুলের বিয়ে করিয়ে দিলেন। বিয়ে শেষ হয়ে গেলে রাহুল আর উর্মিকে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। রাহুল সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে, সাথে উর্মিও গাড়িতে ওঠে। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি রাহুলকে গালি দিয়ে বলে, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলো কি করে আমায় তোর বউ বলার? এছাড়া কোনো উপায় ছিল না। আমি সবকিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সবকিছু ভেস্তে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নেব? তুই ভাবলি কি করে? ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে
আপনার সাথে আমার বিয়ে কখনো হতো না। আপনি আপনার জেদ আর ইগোর জন্য আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানি না, আর না তোকে আমার স্বামী বলেও মানি। আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগলের উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি ছোট লোকের বাচ্চা? হ্যাঁ ঠিক বলেছি। আমাকে পাগল করতে কামড়াইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? ভাগ্য খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও আপনি এখন আমায় লিমিট ক্রস করছি বলে চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন আর কয়েকজন মানুষকে সাহায্য করেছেন, সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতর অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। রাহুলের কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি রাহুলের বলা কথাগুলো শুনতে ভালো লাগছিল। তখন রাহুল আবার বলে ওঠে, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানবে না, আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিব। কথা বলতে বলতে রাহুলরা বাসায় চলে আসে। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাহুল গাড়ি পার্কিং করে বাসার ভেতরে প্রবেশ করে। তখন ফুফা বলেন, কোথায় গিয়েছিলি তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যা পরে কোথাও বের হবে না, গ্রামে সন্ধ্যার পরে কোথাও বের হবে না। গ্রামের পরিবেশ সন্ধ্যার পরেই পাল্টে যায়। আচ্ছা। রাহুল তার রুমে চলে যায়। রাতের খাবার খাওয়ার সময় ফুফু বলেন, উর্মিমা, তোর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুফু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মিমা, তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুলও সুমিকে নিয়ে সুমির কলেজে যায়। কলেজে গিয়ে তোরও ভালো লাগবে। তোর ফুফু তো তার কাজ নিয়ে বিজি, আমিও আমার অফিস নিয়ে। তুই একা একা বাসায় থাকিস। আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে। তখন ইচ্ছা হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। রাহুল সোফায় বসে টিভি দেখছে আর খাবার খাচ্ছে। আর এইদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর, তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলেছেন। সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির মা বলেন, কি রে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? সেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার যার রুমে চলে যায়। রাহুলও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করে। এইদিকে উর্মির আর সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে আসে, আর রাহুলের কোন দিকে নজর নেই। রাহুলের নজর শুধু নিজের মোবাইল স্ক্রিনে। তখন সুমি বলে, এই যে হ্যালো। ব্যস্ত আছি এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপচাপ কর, না হলে তোর। রাহুলের কোনো দিকে খেয়াল নেই, সে শুধু তার গেম নিয়ে ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে তখন রাহুলকে জোরে ধাক্কা মারে। সুমির ধাক্কায় রাহুলের জ্ঞান ফিরে। তখন রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। রাহুল ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে যায়। রাহুলের পিছন পিছন উর্মি আর সুমি গাড়ির কাছে চলে আসে। রাহুল দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে আর সুমি রাহুলের পাশের সিটে গিয়ে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেল। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে, আপু চল। চল। রাহুলকে উদ্দেশ্য করে বললাম, কি হলো তুমিও আসো? উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না আপনারা যান। এই সুমি, ওকে এত করে বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছে থাকুক, ওকে কেন ডাকছিস তুই? আপু, ও তোদের চাকর, কিন্তু আমাদের জন্য ও আমাদের অতিথি। তাই অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। ওর জন্য তোর এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখ, আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম এদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুল ছিঁড়াছিঁড়ি হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে আছি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম।
রাহুল গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলো, আর এইদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর বান্ধবীদের সাথে উর্মির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকল ক্লাস শেষ করে সুমিরা আবার আড্ডা দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সবাই যার যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় রাহুল গেম খেলছে। তখন সুমি রাহুলের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তা আবার যদি প্রিয় গেমস COD হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্ত নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসা থেকে এসে পৌঁছে যায়। দুপুরের খাবার খেয়ে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাহুলের ঘুম ভাঙলে রাহুল ছাদে গিয়ে দোলনায় শুয়ে পড়ে। রাহুল শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সুমিদের বাসার ছাদে এলেই খারাপ থাকা মনটা নিমিষেই ভালো হয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দ মানুষের বাসার ফেরার মতো করে পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে, আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশে বিদ্যুৎ কেন্দ্রের বাগানে বিকেল হলে সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকা থাকে, তবে বিকেল হলে শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই রাহুল কারো ছাদের আসার শব্দ শুনতে পায়। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি আর উর্মি ছাদে আসছে। রাহুল সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছে। তখন উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে, তাতে তোর কি আপু? আমরা এখানে আসছি সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমায় একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরেও রাহুল তোকে কিছু বলেছে কি? চাকর হয়ে বলবে কি? আপু ও চাকর হলে ও কিন্তু আমাদেরও মানুষ। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী ছেলে হতো, আর তুই যদি রাহুলের জায়গায় থাকতে, তাহলে তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেক বাজেভাবে সবার সামনে টিজ করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো তাহলে তুই কি সেগুলো সহ্য করে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেগুলো সহজেই প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজেই প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে। জানিস তো আপু, মানুষ যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরেও যদি তুই চাস তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে দিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন জানি উর্মি মনে কিছুটা মায়া হলো রাহুলের জন্য। তখন উর্মি রাহুলের চেহারার দিকে তাকালো। আসলে রাহুলের চেহারায় কষ্টের ছাপ। তখন উর্মি মনে মনে বলে, সত্যি তো, ওর চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যি তো, আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো বাবা মা বা পরিবারের সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবার নেই যে তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার সাথে অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়। নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এইদিকে সুমি তাকিয়ে দেখতে পায় উর্মি রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকিয়ে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক। চলো ফুফু আর ফুফার সাথে কথা বলি গিয়ে। সুমি উর্মির কথা শুনে একটা মুচকি হাসি দিল। উর্মি সুমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা রাহুল ছাদ থেকে নেমে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে, কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে রাহুল কিছু নিয়ে টেনশনে আছে। তখন ফুপু রাহুলকে বললেন, কি রে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে, আর কাকে কল দিচ্ছিস বারবার? ফুপুর কথা শুনে সবাই রাহুলের দিকে তাকায়। তখন ফুপা রাহুলকে প্রশ্ন করেন, কিরে রাহুল, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে কি? ফুপা, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বাড়িতে কল দিচ্ছে কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোন বন্ধ দেখাচ্ছে। ওরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। রাহুলের কথা শুনে উর্মি কল দিল তার বাবা মা চাচা চাচির নাম্বারে।
কিন্তু সবার ফোন বন্ধ দেখাচ্ছে। তখন উর্মি বলে, ফুফাও তো ঠিকই বলছে, সবার ফোন বন্ধ। আমি এখন কল দিয়েছিলাম। ফুপা, আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আরে চিন্তা তুমি চিন্তা করো। আরে আরে, আমার পুরো কথাটা তো শুনবে। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো রাহুল গাড়ি থামিয়ে বলে। সুমি আর কিছু বলার আগে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পায় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার দেখে রাহুল কল রিসিভ করেনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলেছেন? রাহুলের প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি। তবে রাহুল যা শুনলো সেটা শুনে রাহুল কিছু বলবে তার শক্তি বোধ হয় রাহুলের শরীরে নেই। কিছু বলার আগে রাহুল যা শুনতে পায় তাতে করে রাহুল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাহুল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। তখন সুমি রাহুলের কাছে এসে রাহুলের ফোন হাতে নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, কি হলো? কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপরেও ফোনটা কেটে দিল। রাহুলের কাছে গিয়ে রাহুলকে বললাম, কি হলো, হঠাৎ করে বসে পড়লে কেন? আর কে কল দিয়েছিল? কি বললো ফোন দিয়ে? রাহুল কোনো কথা বলছে না, মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। সুমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রাহুল কিছু বলছে না। হঠাৎ করে রাহুল বসা থেকে দাঁড়িয়ে যায়। তখন রাহুল বলে, এখন আমায় বাসায় যেতে হবে। কেন? সব কিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে উঠো, আমায় এখন বাসায় যাওয়া লাগবে। না বলছি তো না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে রাহুলের চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে ফুফু বের হয়ে এসে বলেন, কি রে রাহুল, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নেই, আমাদের এখন বের হতে হবে। বের হবি মানে? ফুপু, পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। রাহুল তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মির রুমে গিয়ে দরজা নক না করে উর্মির রুমে ঢুকে পড়ে। রাহুল রুমে ঢুকে দেখতে পায় উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন রাহুল গিয়ে উর্মির কান থেকে হেডফোন খুলে দিল। তখন উর্মি বিরক্তিকর ভাব নিয়ে তাকালো। উর্মি রাহুলকে দেখে রেগে বলে, ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে আমি নিচে থেকে অনেক ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে এসে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল কি হয়েছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি। প্লিজ ম্যাডাম, প্লিজ। চুপচাপ রুম থেকে বের হ বলছি, না হলে তোকে। এবার আর নিজের রাগটা সামলাতে পারলাম না। তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমায় অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই তুই আমায় তুই করে কথা বলছিস? তোকে তো আমি। উর্মি যেই রাহুলকে মারার জন্য হাত তুলল, তখন রাহুল উর্মি গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিল। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলে, কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি, দেখ আমি তোর কি অবস্থা করি। রাহুল উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে উর্মিকে গাড়িতে বসিয়ে রাহুলও গাড়িতে বসে পড়ে। রাহুল গাড়ি স্টার্ট দিল। এদিকে রাহুল আর উর্মির যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন ফুপু। ফুপুর ঘোর কাটে সুমির ধাক্কা দেওয়াতে। তখন সুমি তার মাকে বলে, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতে পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। ধুর, তুমি যে কি করো? কথাটা বলে সুমি ঘরের ভিতরে ঢুকে সোফায় বসে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু রাহুল বারবার ফোন কেটে দিচ্ছে। এদিকে উর্মি রাহুলকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু রাহুল সেগুলো কানে নিচ্ছিল না। রাহুল গাড়ি বেপরা গতিতে চালাতে শুরু করলে তখন রাহুলকে উর্মি বলে, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করবো সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এই উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছেন। আমি সেদিকে মনোযোগ না দিয়ে আমি চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়।
আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। আমরা বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবারে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে ও। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতো মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতো ছুরি মেরে দিল, এটা হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আম্মু, ছোট আব্বু, চাচা চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এইভাবে বাসার বাইরে থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন ম্যাডাম ছোট আম্মুকে বলেন, মা, তোমরা এভাবে বাসার বাইরে কেন? আমাদের সব জিনিসপত্র বাইরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও, তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগে বলেছিলাম একে বিশ্বাস করিস না। দেখছিস তো তুই, আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি, চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছি না চুপ। তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়। রাহুলের কলার চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললাম, তোকে খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবি। আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখন জয় বাসা থেকে বের হয়ে আসে। জয় এসে উর্মিকে উদ্দেশ্য করে বলে, জানো রাহুল সত্যিই বলছে এসব। রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো কি তুমি এইসব? হ্যাঁ জানো, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি, সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি আমার প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে আমি মজা করছি না তো, আমি সিরিয়াসলি বলছি উর্মি জানেমান, এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক করি। তোমার পিছনে কুত্তর মতো ঘুরে বেরিয়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করে তারপর আমি আমার কাজে নেমে পড়ি। আর এখন তোমরা তোমাদের বাড়ির বাইরে। নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমায় একজনের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। একটু দাঁড়াও। লিজা, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মির চোখ যেন অমাবস্যার অন্ধকারে নেমে এলো। উর্মি জয়ের কলার চেপে ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় এইভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে দুটো থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলে, তোর মতো নষ্টা আর অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি এতটাও খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা বাজারি মেয়েকে ভালোবাসবো। তুই ছিলি আমার দাবার চালের এক কোটি। তোকে দিয়েই আমি গেমটা জিতে নিলাম। গেম শেষ, সাথে তুইও। এখন সসম্মানে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাহুল যখন সবাইকে নিয়ে চলে আসছিল তখন জয় রাহুলকে উদ্দেশ্য করে বলে, কী রে রাহুল, তুই এদের নিয়ে কোথায় যাচ্ছিস? তুই চাইলে থাকতে পারিস আমাদের সাথে। আমরা ওদের মতো এত পশু না যে তোর সাথে খারাপ ব্যবহার করব। হালকা হেসে বললাম, আমি আপনার মতো বেইমানও না যে যেই বিছানায় ঘুমাবো আবার সেই বিছানায় ভেঙেও ফেলবো। জয় সাহেব চাকর হতে পারি, তবে মালিকের সাথে কোনো সময়ই বেইমানি করব না। তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে। জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে। তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। কথাটি বলে রাহুল সবাইকে নিয়ে চলে আসে ওই বাসা থেকে। রাহুল সবাইকে নিয়ে একটা বাগানের পাশে বসে। তখন রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলে, ছোট আব্বু, চাচা, এসব হলো কি করে? আমরা কিছুই বলতে পারছি না। আজ সকালে হঠাৎ করে নোটিশ আসে বাসা ছেড়ে দেওয়ার জন্য, আর কালকে আমাদের হাত থেকে সব কন্ট্রাক্ট বের হয়ে যায়। যে কন্ট্রাক্টের জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম সেটা জমা দেওয়ার তারিখ কালকে চলে গেছে। আমি তো কখনো বিশ্বাস করতে পারি নাই জয় এমন করবে। ছোট আব্বু আর চাচা, তোমরা পুরনো কথা ভুলে যাও। আমাদেরও নতুন করে আবার শুরু করতে হবে। কিন্তু নতুন করে শুরু করতে হলে তো অনেক টাকা দরকার। সেসব চিন্তা পরে করা যাবে। আগে দাদিমাকে নিয়ে চলো ফুপাতের বাড়িতে। আর ছোট আব্বু আর চাচা, তোমরা সেখানে কয়েকটা দিন থাকতে হবে। আর আমি আবার সিলেটে ফিরে আসব। কেন? কাজ আছে ছোট আম্মু। তারপর রাহুল একটা গাড়ি ঠিক করে সবাইকে নিয়ে আবার ফুপাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
3 ঘন্টা পর সবাই ফুপুদের বাসায় পৌঁছে গেল। ফুপু সবাইকে দেখে তো অনেক খুশি। তারপর সবাই মিলে ভেতরে গিয়ে বসলেন আর রাহুল তার রুমে চলে যায়। এদিকে সুমি ও রাহুলের রুমে আসে। সুমি এসে দেখতে পায় রাহুল তার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে। তখন সুমি রাহুলকে বলে, কি ব্যাপার, তুমি কাপড় গুছাচ্ছ কেন? চলে যাব তাই। মানে? যা শুনেছো সেটাই। আমি আর কোনো কথা না বলে ব্যাগ নিয়ে নিচে চলে এলাম। আমায় নিচে নামতে দেখে ছোট আব্বু বললেন, কি রে, কোথায় যাচ্ছিস তুই? কাজে। কিসের কাজ আর কোথায় যাচ্ছিস? চট্টগ্রামে যাচ্ছি। দাদু ভাই, আমাদের ছেড়ে যাবি তুই? দাদিমা, যদি তোমাদের জন্য ভালো কিছু করতে পারি তাহলে হয়তো ফিরে আসব, না হলে আসা হবে না। দাদু ভাই, কি বলছিস তুই? তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না আমি। কথাগুলো বলে চোখের জল মুছে নিলাম। ছোট আম্মু, তোমরা হয়তো জানো আমি কি বলছি। ভালো থেকো সবাই। আর যদি সৃষ্টিকর্তার কৃপায় হয় আর কিছু করতে পারি তাহলে হয়তো আবার দেখা হবে। দিব এক থাপ্পড়। তুই কি থেকে কি শুনেছিস আর সেটা নিয়ে এসব চিন্তা করছিস? আর এইগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তুই এ নিয়ে চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি একদম। হয়তোবা তার উল্টোটা হতে পারে। ছোট আব্বু, চাচা আর চাচি, তোমাদের অনেক মনে পড়বে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু আশা করি ফিরিয়ে দিতে পারবো। এখন আসি আমি, ভালো থেকো সবাই। রাহুল কথাটা বলে একবার সবার দিকে তাকিয়ে হাঁটা দিল। কি যেন মনে করে আবার দাঁড়িয়ে পড়ে। রাহুল পেছন ফিরে সুমির সামনে এসে বলে,